আসসালামু আলাইকুম। উপন্যাস হৃদয়ের প্রেমগাথা পর্ব ১০। লেখনীতে রিক্তা ইসলাম মায়া। উপন্যাস পাঠে আমি কানিজ। টানা ৩ দিনের জ্বরে কলেজ কোচিং সবকিছু বন্ধ করলো মায়ার। আহত মাথা ব্যান্ডেজ ছাড়লো আরো একদিন আগে। আপাতত কাটা জায়গায় মলম লাগিয়ে কলেজের জন্য রেডি হচ্ছে সে। আর কয়েকদিন বাদেই তো মায়ের বড় বোনের বিয়ে। অবশ্যই লম্বা ছুটিতে থাকবে ওরা। তাই এই মুহূর্তে কলেজ অফ করা মানেই নোটিশনামা আরিফের হাতে যাওয়া, যেটা মায়া আপাতত চাইছে না। তাছাড়া অসুস্থতা ছাড়িয়ে এখন মায়া ঠিকঠাকই আছে। আরিফও আজ আশুগঞ্জ থেকে চট্টগ্রামে ফিরবে বিগত ৪ দিন পর। এখন আরিফ বাসায় এসেই যদি মায়াকে অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখে, তাহলে প্রশ্ন করবে না, মায়া অসুস্থ কেন, কি হয়েছে, এত ব্যথা কিভাবে পেল? মায়া কি উত্তর দিবে? উত্তর কি আছে নাকি মায়ের কাছে? না, নেই তো। এজন্যই তো মায়া পালিয়ে বাঁচতে চাইছে আরিফ হতে। তাছাড়া একটা অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে কি বা বলবে সে? রিদ খান নামক উগ্রবাদী লোকটা ইচ্ছাকৃতভাবে মায়াকে আঘাত করেছে এটা বলবে? আরিফ কি বিশ্বাস করবে মায়ের এ কথা? অবশ্যই করবে না। বরং উল্টো মায়াকে ধমকাবে আর বলবে, হৃদের সাথে মায়ের কি এমন শত্রুতা চলছে যার জন্য রিদ খানের মতো লোক নিজে মায়াকে জেনে বুঝে এতটা আঘাত করলো। এখন মায়া নিজেই জানে না রিদ খানের সাথে আসলে মায়ের কি নিয়ে এত শত্রুতামি। যেটা জানে না সেটা বলবে কিভাবে? মায়া তো শুধু জানে রিদ খান শুরু থেকে মায়াকে পছন্দ করে না। তাদের দেখা হলেই শুধু অকারণে মায়াকে অপমান করে, বারবার করে। যার জন্য মায়ের খুব আত্মসম্মানে লাগে। এজন্য মায়াও রিদ খানকে একদমই পছন্দ করে না। মায়ের অপছন্দের লিস্টে সর্বপ্রথম রিদ খানই আছে। দীর্ঘ মনস্তাত্ত্বিক চিত্তার মধ্যেই ধীর হাতে মাথায় হিজাব বাঁধল মায়া। কলেজ ব্যাগে বই গুছিয়ে নিতে নিতে ততক্ষণে জুয়ো মায়ের টিফিন বক্স গুছিয়ে মায়াকে নিয়ে ছুটল সদর দরজা দিয়ে বাহিরে। বাহির থেকে দরজায় তালা ঝুলিয়ে সিঁড়ি বেয়ে নামলো ৪ তলা থেকে নিচে। রাস্তায় যেতে যেতে দুজনই ঘেমে নিয়ে একাকার। বিরক্তি চাপিয়ে রিক্সার জন্য অপেক্ষা করলো অনেকক্ষণ। তারপরও একটা গাড়ির হদিস পেল না। একটা সময় বিরক্তি নিয়ে বাধ্য হয়ে দুজন হাঁটা ধরলো কলেজের উদ্দেশ্যে। আজ অনেকটাই লেট হয়ে গেছে দুজনের। এর মধ্যে ক্লাস টাইম ওভার হতে চলল। তাই প্রথম ঘন্টা না পেলেও দ্বিতীয় ঘন্টা ধরা চাই। এদিকে টনটনে কোমরের ব্যথা নিয়েও মায়া পা খুঁড়িয়ে পাক্কা ২০ মিনিট হাঁটার পরও যখন কোনো গাড়ির দেখা পেল না, তখনই বিরক্তির কপাল কুঁচকায় জুই। অসুস্থ মায়াকে নিয়ে হাঁটতে ওরও সমস্যা হচ্ছিল বেশ। জুই হাঁটতে হাঁটতে বিরক্তির চোখে রাস্তার এপাশ ওপাশ দুই পাশে মাথা নাড়িয়ে দেখে নিয়ে তিক্ততা প্রকাশ করে বলল, বালের গাড়ি। বিপদের সময় একটা গাড়িও পাওয়া যায় না। অন্য সময় হলে আপা যাবেন, আপা যাবেন বলে লাইন ধরে দাঁড়িয়ে থাকে। অথচ আজ দেখ, একটা গাড়িরও খবর নেই। দূর বাল, ভালো লাগে না। জুয়ের কথায় ফুটপাত থেকে দৃষ্টি সরিয়ে জুয়ের উপর রাখলো মায়া। কপালের ভ্রুজোড়া হালকা উঁচিয়ে আর চোখে বেশ কৌতূহল। বেশ আগ্রহ নিয়ে মায়া প্রশ্ন করে জুইকে, বাল কি? বাল মানে জানোস না? না। মজালো আমার সাথে? না। দেখ রিক্তা, মেজাজ খারাপ করবি না। এমনি রাগ উঠতেছে। বালের একটা গাড়িও পাচ্ছি না। তার উপর আবার তোর কোমরে ব্যথা। আচ্ছা, তোর কি বেশি কষ্ট হচ্ছে হাঁটতে? জুয়ের চিন্তিত চেহারা দেখে মায়া মিনমিন করে ঘাড় ঘুরিয়ে আশেপাশে তাকালো। সত্যি বলতে ওর কোমর টনটন করছে গাঢ় ব্যথায়। হাঁটতে কষ্ট হচ্ছে, কিন্তু উপায় না পেয়ে চুপ করে রয়েছে শুধু। এতক্ষণে বাসায় থাকলে নিশ্চিত মায়া চিল্লাচিল্লি করে কাঁদতো। খালি জায়গায় জুইকে বিপদে ফেলতে চায় না বলেই চুপ করে থাকা। কিন্তু জুই যেন মায়ের ব্যথাতুর লাল মুখটা দেখে ঠাহর করতে পারলো মায়ের মনের অবস্থাটা। তারপরও নিরুপায় জুই। কোথাও কোনো গাড়ির হদিস নেই। জনমানবহীন নির্জন রাস্তা। তার চেয়ে বেশি অবাক হলো সকাল সকাল পাবলিক রাস্তা খালি দেখে। যে রাস্তায় সারাক্ষণ গাড়ির ভিড় লেগেই থাকে, সেই রাস্তায় হুট করে নিস্তব্ধ দেখে খানিকটা সন্দেহ হলো জুয়ের। রাস্তাঘাটে হরতাল চলছে কিনা এই বিষয়ে খানিকটা নিশ্চিত হতে তীক্ষ্ণ দৃষ্টিতে আশেপাশে তাকালো। হঠাৎই তক্ষুনি কানে আসলো কারো হাঁক ছেড়ে ডাকার শব্দ। জুই মায়া দুজনেই চমকালো। ডাকের উৎস ধরে পিছন ঘুরতেই দেখলো সিনিয়র ভাই রিফাত ডাকছে রাস্তার ওপাশ থেকে হাত নেড়ে ওদের। পরিচিত মুখ হয় দুজনেই থামলো। মায়া খানিকটা ইতস্তত বোধ করে জুয়ের শরীর ঘেঁষে দাঁড়াতেই চোখ উঁচিয়ে তাকালো জুই। মায়ের দ্বিধার কারণটি বুঝে চোখের ইশারায় আশ্বস্ত করলো সে আছে বলে। রিফাত ততক্ষণে ওদের মুখোমুখি হতে হতে মায়ের দিকে প্রেমময় দৃষ্টি ফেলতে ফেলতে জুয়ের উদ্দেশ্য বলল, কি ব্যাপার, তোমরা এতদিন কলেজে যাওনি কেন? শুনলাম মায়া নাকি সেদিন আঘাত পেয়েছিল হৃদ ভাইয়ের ছেলেদের হাতে। আমি বাড়িতে ছিলাম না, ঢাকায় ছিলাম।
খবরটা পেয়ে ছুটে এসেছিলাম পরদিন, কিন্তু তোমাদের দেখা পাইনি 3 দিন। এখন ভালো আছো মায়া? রিফাতের অনবরত কথায় সুন্দর হাসে জুই। ছেলেটির চোখে মুখে ভাসে মায়ের জন্য ভালোবাসা। জুই সেটা বুঝতে পারে। তাই রিফাতের প্রশ্নে মায়া জড়তায় পড়লেও জুই অত্যন্ত আন্তরিকতার সাথে উত্তর দিয়ে বলে, জি ভাইয়া, এখন ভালো আছে ও। গত 3 দিনে একদম ফিট অ্যান্ড ফাইন হয়ে গেছে। এজন্যই তো কলেজে যাচ্ছে, দেখছেন না? জুয়ের কথায় কপালের চিন্তিত ভাঁজ শিথিল হয় রিফাতের। মায়ের জড়তার মুখটার দিকে আরো একবার চোখ বুলিয়ে জুয়ের দিকে তাকালো আর বলল, তোমরা আজ এই রাস্তা দিয়ে কলেজে যাচ্ছ কেন? এই রাস্তা তো বন্ধ। সামনে যে রাজনৈতিক সংগঠন হচ্ছে, জানো না? দীর্ঘ সময়ের মাথায় ঘুরতে থাকা ফাঁকা রাস্তার রহস্য উন্মোচন হলো রিফাতের কথায়। অনেকটা পথ হাঁটার বিরক্তিটা আবারও চেহারায় দেখা গেল। জুই বিরক্তি নিয়ে বলল, জানি না বলেই তো এসেছি। এখন কি করব বলুন? এত দূর হেঁটে এসে আবার বাসায় ফিরে যাব? সামনেই তো আমাদের কলেজটা। কোনোভাবে কি যাওয়া যাবে না? নাকি সমস্যা হবে কোনো? চিন্তিত ভঙ্গিতে বলল রিফাত, সঠিক বলতে পারছি না। পুরো রাস্তা ব্লক। আচ্ছা চলো দেখি সামনে গিয়ে কি হয়। যদি কেউ বাধা দেয় তাহলে দেখা যাবে। আসো আমার সাথে। রিফাতের সঙ্গে যাওয়া বিষয়ে মন তো মায়া এবার নড়েচড়ে দাঁড়ালো। হালকা দ্বিধায় পড়ে বলল, আপনিও যাবেন আমাদের সাথে? মায়ের কথায় পূর্ণ দৃষ্টিতে মায়ের দিকে তাকালো রিফাত। অত্যন্ত নরম গলায় বলল, হ্যাঁ। কেন, কোনো সমস্যা? মুখে উত্তর করল না মায়া, শুধু দ্বিধায় মাথা নাড়িয়ে না বলল। মায়ের উত্তরে মুচকি হাসল রিফাত। একত্রে 3জন হাঁটা ধরলে রিফাতের চোখে ভাসলো মায়ার পা খুঁড়িয়ে হাঁটা বিষয়টি। বুঝতে পারলো এটা সেদিনকার দুর্ঘটনার ফলে। প্রেমিক পুরুষের মনটা হঠাৎ মোচড় দিয়ে ওঠে ব্যথায়। মায়ের পাশাপাশি হেঁটে অসুস্থতার কথাও জিজ্ঞেস করলো বেশ করে। ইতস্তত মায়া শুধু হুম, হ্যাঁ উত্তর করলো, জুয়ের একটা হাত চেপে ধরে রেখে। মায়ের সামান্য সহানুভূতিতে যেন রিফাতের মনে বিশাল প্রশান্তির অনুভব হলো। সেজন্য ঠোঁটে গাঢ় হাসি টেনে বাকিটা রাস্তা মায়ের পাশাপাশি হাঁটলো রিফাত। কিন্তু কলেজ গেটের কাছাকাছি আসতেই বাধার সম্মুখীন হলো 3জন। বিপুল জনগণের ভিড়ে কলেজ যাওয়ার রাস্তা খুঁজে পেল না। অসংখ্য মানুষের গমগমে পরিবেশ। পুলিশ, প্রশাসন, সাধারণ জনগণ থেকে শুরু করে মন্ত্রী মহোদয় নেহাল খানও সেখানে উপস্থিত ছিল। বাবার সঙ্গ দিয়ে হৃদ দাঁড়িয়ে শুভ্র সাদা পাঞ্জাবিতে। ঘামন্ত মুখশ্রী লাল হয়ে আছে অতিষ্ঠ গরমে। তারপরও গম্ভীর মুখে দাঁড়িয়ে বাপদাদার পাশে। হৃদের পিছনে আরো অনেক নেতাকর্মী দাঁড়িয়ে। সবাই কি নিয়ে এত বড় সংগঠনের আয়োজন করলো জানা নেই মায়ার। তবে চারপাশে উত্তেজিত পরিবেশ দেখে মনে হচ্ছে এটা কোনো সাধারণ সমাবেশ নয়। হই হুল্লোড় এই উত্তেজিত পরিবেশকে নিয়ন্ত্রণ করতে পুলিশ বাহিনী থেকে শুরু করে ছাত্রলীগের ছেলেরা পর্যন্ত সেই সম্মেলনে পাহারায় দাঁড়িয়ে। অসংখ্য মানুষের ভিড়ে পুরো রাস্তা ব্লক করে ভিড় লেগে আছে পুলিশের জিপ থেকে শুরু করে অসংখ্য বাইক, কার, ট্রাক, সিএনজি আর অটোরিকশা। মায়েরা সেই সমাবেশের সামনে আটকা পড়ল। রিফাত এগিয়ে গিয়ে পরিচিত কয়েকজন ছেলেদের সাথে কথা বলল, যাতে মায়াদের যাওয়ার রাস্তা করে দেয়, বাধা না করে। সম্মতি পেয়ে রিফাত মায়াদের নিয়ে রাস্তার পাশ ঘেঁষে চলল কলেজের উদ্দেশ্যে। অসংখ্য মানুষের ভিড় হওয়ায় রিফাত সেফটির জন্য জুই আর মায়ার হাত চেপে ধরল নিজের দুহাতে। কিন্তু কয়েক কদম যেতেই ফের আটকা পড়ল পুলিশের কাছে। জুই মায়া তখনও ভয়ে ছিটিয়ে দাঁড়িয়ে রিফাতের হাত ধরে। ভয়ার্ত মায়া যখন ভয়ে আড়ষ্ট হয়ে চারপাশে ভীতু চোখ ঘোরাচ্ছিল ভয়ার্ত মায়া যখন ভয়ে আড়ষ্ট হয়ে চারপাশে ভীতু চোখ ঘোরাচ্ছিল, তখনই চোখাচোখি হয় মঞ্চে দাঁড়িয়ে থাকা হৃদের তীক্ষ্ণ দৃষ্টির সাথে। ভয়ার্ত মায়া আরো ভয়ার্ত হলো। ফের হৃদের সাথে মুখোমুখি হবে কালক্ষণে ভাবেনি। তাই ভয়ার্ত মায়া হৃদের তীক্ষ্ণ দৃষ্টি আড়াল হতে তৎক্ষণাৎ রিফানের পেছনে লুকিয়ে পড়ল নিজেকে আড়াল করে। মায়ের হঠাৎ কাণ্ডে গম্ভীর হৃদকে আরো গম্ভীর দেখালো। তার কঞ্জিত ললাটের ভাঁজ আরো গাঢ় হলো। ঘাড় ঘুরিয়ে তাকালো আসিফের দিকে। চোখের ইশারায় কিছু একটা বলতেই তৎক্ষণাৎ মন ছাড়ল আসিফ। দ্রুত পথে এগিয়ে আসতো মায়াদের কাছে। পুলিশের সাথে কথা বলে মায়াদের যাওয়ার রাস্তা করে দিল এবং নিজ দায়িত্ব নিয়ে কলেজ গেট পর্যন্ত এগিয়ে দিল। মায়া বা হৃদ কেউ আর কারো দিকে তাকালো না, যার যার মতোই রইল। কিন্তু যখন মায়া কলেজ গেট পার হয়ে ভিতরে প্রবেশ করলো, তখনই পিছন ডাকলো আসিফ। মায়া পিছন ঘুরতেই অত্যন্ত বিনীত সহিত আসিফ একটা গোল প্যাকেট এগিয়ে দিতে দিতে বলল, এটা আপনার। মায়া বুঝলো না আসিফের কথার মানে, তাই প্যাকেটের এদিকে তাকিয়ে ফের আসিফের উদ্দেশ্যে শুধিয়ে বলল, আমার মানে? জি, ভাই পাঠিয়েছে এটা আপনাকে দিতে। হয়তো আপনার কিছু হবে, আমি চেক করিনি। আপনি পরে চেক করে নেবেন। এখন ধরুন।
আসিফের সহজ সরল কথায় মায়া ভীষণভাবে চমকায়। রিদ খানের মতো মানুষ মায়াকে ভালো কিছু দেবে এটা হতেই পারে না। মায়ার ধারণা আসিফের হাতে এই ছোট্ট খামের প্যাকেটটি তো এমন কিছু আছে যেটা মায়াকে ফের অপমানিত করবে। মায়া আসিফের হাতের প্যাকেটটি নিল না, উল্টো কড়া গলায় নিষেধ করে পালিয়ে গেল কলেজে। আসিফ পিছন ডেকেছিল বেশ কয়েকবার, কিন্তু মায়া সাড়া দেয়নি, এজন্য ব্যর্থ হয়ে খামটি নিয়ে ফিরল হৃদের কাছে। আসিফ রয়েস হয়ে সবটাই হৃদকে জানালো মায়ের নাকচ করার বিষয়টি নিয়ে। মঞ্চে দাঁড়িয়ে থাকা গম্ভীর হৃদ তখনও কিছু বলল না, আর না তার ভাবমূর্তি পরিবর্তন হলো। শুধু গম্ভীর মুখের হৃদের চোয়াল শক্ত দেখালো তৎক্ষণাৎ। অতি রাগ চেপে রাখার প্রয়াসে তার গম্ভীর চোখ দুটো খানিকটা লালাভময় দেখালো। শক্ত চোয়ালে সামনে তাকাতে তাকাতে আসিফের উদ্দেশ্যে বলল, তোর বেয়াদব ভাবির খোঁজ পেয়েছিস? না ভাই। হাফেজ সাহেবকে বল আমার সাথে দেখা করতে। জি ভাই। পরপর 3 দিন মায়ের সাথে হৃদের মুখোমুখি হতে হতেও হয়নি, কারণ ভয়ার্ত মায়া বরাবরই হৃদকে এড়িয়ে পালিয়ে গেছে। একদিক থেকে হৃদ আসলে অন্য দিক থেকে মায়া পালিয়ে বাঁচে। এমন না যে হৃদ মায়ের সাথে দেখা করতে আসতো, সে মূলত নিজের কাজেই আসতো, কিন্তু তারপরও মায়া পালিয়ে বাঁচত। হৃদের বিগত কয়েকদিন বারবার সঙ্গ দিয়ে চট্টগ্রামে থাকায় মায়ের মুখোমুখি বেশ কয়েকবারই হয়েছিল, কিন্তু প্রতিবারই হৃদের মায়াকে দেখার আগে মায়া পালিয়ে গেছে অন্যথায়, যাতে হৃদের চোখে না পড়ে। এজন্য মূলত দুজনের দেখা হয়নি আর। তবে হৃদ যখন নিজের কাজে ঢাকা চলে আসে, তখন মায়াও বড় বোনের বিয়ের জন্য বাড়িতে চলে যায়। দুজনের দেখা না হওয়ার পিছনে মায়ের দিন দিব্যি যাচ্ছিল। বড় বোনের বিয়ের জন্য দুম্বা দিয়ে কেনাকাটা করতে লাগলো, কিন্তু মাঝখান দিয়ে একদিন সকল বান্ধবী মিলে আবারও নরসিংদীর উদ্দেশ্যে গেল মায়ের অচেনা স্বামীকে খুঁজতে। ব্যর্থ হলো, কিন্তু বিপত্তি বাজলো সেখানে। ঝামেলার মাঝে আরো ঝামেলা সৃষ্টি হলো। এলোমেলো জীবনের ডোর আরো অগোছালো হলো। ভুল বোঝাবুঝি রেশ বাড়লো, ভয় কমলো না। হৃদমায়া মুখোমুখি হওয়ার থেকে আরো দূরত্ব বাড়লো।